আওয়ামী লীগ এবং শেখ মুজিব পরিবারের একটি ব্যক্তিগত সম্পর্ক, এটা দীর্ঘদিনের। এবং ভারতের শুধু ভারতীয় মোদী সরকার না, কংগ্রেস থেকে তৃণমূল থেকে যে যখনই যেই পর্যায়ে সরকার কিংবা যে যেখানেই বিজয়ী হোক না কেন, শেখ মুজিব পরিবার এবং শেখ আওয়ামী লীগের সাথে তাদের একটা সম্পর্ক, এবং আওয়ামী লীগের ব্যাপারে তারা সবাই ঐক্যমত, আওয়ামী লীগের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে ঐক্যমত। আর ভারতীয় পররাষ্ট্রভাবে যেটা ঐক্যমত, সকল দল তাদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা ঐক্যমত, এটা কোনো দ্বিমত নাই। এখন স্বাভাবিক কারণে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দিয়ে ভারতের যে স্বার্থগুলো উদ্ধার হয়েছে, বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো দল ক্ষমতায় থাকা অবস্থায় সেই পরিমাণ প্রকাশ্যে চক্ষু লজ্জাহীনভাবে স্বার্থগুলো সংরক্ষণ হয়নি। যেমন আপনি এখানে পানি চুক্তির কথা বললেন, সম্ভবত 42,000 কিউসেক কি 32,000 কিউসেক পরিপূর্ণ কোনোদিনই কিন্তু বাংলাদেশে আসেনি। যে এই 30 বছরের চুক্তির কথা বললেন, আসে নাই, দেয় নাই। তো তাহলে এখন ওনাদের ওখানে পানি যখন উপচে পড়বে, ওই বিশেষ মৌসুমে বাংলাদেশের ওই কিউসেক পরিপূর্ণ করবে, আর বাংলাদেশের যখন খরাতে মরুভূমি হয়ে যাবে, কোনো প্রকার পানি পাবে না, এটা কিন্তু সমঝোতার স্বাক্ষরিত সম্পর্ক হয় না, প্রথমত। দ্বিতীয়ত সীমান্ত হত্যা। আপনি পাকিস্তান সীমান্তে কয়টা হত্যা হচ্ছে, চায়নার সীমান্তে সারা বছরে কয়টা হত্যা হয়, আর বাংলাদেশ সীমান্তে কী পরিমাণ হত্যা হয়, এটা যদি বিশ্লেষণ করেন তো দেখবেন যে বাংলাদেশ সীমান্তেই কিন্তু হত্যাটা হচ্ছে। তাহলে সুপ্রতিবেশী সুলভ চুক্তিমাফিক সম্পর্ক রাখতে কিন্তু ব্যর্থ হয়েছে ভারত। আপনি তৃতীয়ত আসেন দীনেশ ত্রিবেদী। উনি আসার আগে বাংলাদেশে যেই বাণিজ্যগুলো শেখ হাসিনার আমলে পাকাপোক্তভাবে ভারত করে এসেছে, ওই সমস্ত মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করে একটা পাকাপোক্ত পরিকল্পনা ভারতীয় স্বার্থের পক্ষে নিয়ে কিন্তু উনি বাংলাদেশ সরকারের সাথে বসেছেন। এইখানে তাদের যে এই যে দীর্ঘদিনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বাংলাদেশের কাছ থেকে তারা আদায় করে নিচ্ছে, এই 18 কোটি মানুষের দেশকে একটা বাণিজ্য তাদের ক্রেতা হিসেবে ব্যবহার করছে সর্বত্রই। আপনি চিকিৎসা বলেন, ভারতীয় পণ্য বলেন, সব কিছু মিলায় মিশায় যে বাজার হিসেবে তৈরি করছে। তো সেই বাজারের একটা পরিকল্পনা তৈরি করার একটা নিরবিচ্ছিন্ন পরিকল্পনা নিয়ে কিন্তু দীনেশ ত্রিবেদী তাহলে সাক্ষাৎকার করেছে। দাদার বক্তব্যে আমি যেটা বুঝলাম যে ওই দেশের রাষ্ট্রের সাথে তারা ওগুলো করে এসছে। বাংলাদেশে কি হবে ফেনীর আরিয়ার সেতু দিয়ে? সারা পৃথিবী ট্রানজিট ফি যে পরিমাণ দেয়, ভারত কি বাংলাদেশে কোনো ট্রানজিট ফি দেয় না। কিন্তু শেখ হাসিনা বারবার বলেছে যে মালয়েশিয়া সিঙ্গাপুর করে দেব ভারতের সাথে ট্রানজিট দিয়ে। তো ট্রানজিট হয়েছে, ফি তো আসে নাই। সিঙ্গাপুর তো দূরের কথা, সিঙ্গাপুরের একটা নিরবিচ্ছিন্ন গ্রামের সমানও বাংলাদেশের কোনো উন্নয়ন হয় নাই। যৌথ নদী কমিশন যেদিন থেকে গঠিত হয়েছে সেদিন থেকে অকার্যকর, এবং এইটার কোনো কার্যকারিতা নেই, এবং এইটা বাংলাদেশের কোনো স্বার্থ সংরক্ষণও করে না ভারতীয় স্বার্থ ছাড়া। এখন ঢাকা দিল্লি এক মঞ্চে বসলে মানুষের কাছে একটা স্ট্যান্ডবাজি হবে, কি সারা বিশ্বের কাছে একটা স্ট্যান্ডবাজি হবে, এরকম স্ট্যান্ডবাজি বসা বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে একটি মানুষ এটা আমি চাই না। আমি চাই এই 15 বছর ভারত যেই সমস্ত ব্যাপারে বাংলাদেশের সম্পর্ক তিক্ত হওয়ার কারণটা কি, অতিরিক্ত সব কিছুর ভিতরে মাথা ঢোকানো। 5 জানুয়ারি 2014 নির্বাচন, সুজাতা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ, সেই রাষ্ট্রে এসে যেভাবে ইন্টারফেয়ার করে এরশাদকে হাসপাতালে নিয়ে বাধ্য করে এই নির্বাচনে অংশগ্রহণ করিয়েছে, এইটা বাংলাদেশের মানুষ কিন্তু ভোলেনি। এবং তারপরে সবচেয়ে বড় কথা, বাংলাদেশে 30 মে তো শেখ জিয়া রহমান মারা গেলেন, তার 17 দিনের মাথায় ভারত থেকে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে এসছে। আবার মর্মান্তিক সত্য হলে এটাই যে 15 বছর ভারত দ্বারা বাংলাদেশ শাসিত, ভারত দ্বারা বাংলাদেশের প্রতিষ্ঠান গণতন্ত্র হরণ, ভারত দ্বারা বাংলাদেশের আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ সমস্ত কিছু ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে শেষ নিরাপত্তাটুকু ভারতই শেখ হাসিনাকে দিয়েছে। মানে দুঃখজনক বিষয় হচ্ছে যে 5ই আগস্ট যেখানে বাংলাদেশের মানুষ উদযাপন করছে শেখ হাসিনার 15 বছরের স্বৈরাচারের নির্যাতনের, জুলাই আগস্টের অভ্যুত্থানে নিহতদের স্মরণে, সেখানে আর যাই হোক ভারতের মাটিতে অডিও ক্যাসেট দিয়ে এইরকম স্ট্যান্ডবাজি একটা কাউন্টার, মানে ওইটার একটা কাউন্টার স্ট্যান্ডবাজি করা হলো। এতে হলো কি, সাধারণ একটা পথচারী মারা গেছে, একটা শিশু মারা গেছে, একটা মহিলা মারা গেছে, ধরে নিলাম তাদের কোনো দলীয় পরিচয় নাই,
তারা শেখ হাসিনার পতন চায়, হাসিনা মুক্ত সরকার চায়, বিধায় আন্দোলনে অংশগ্রহণ করছে। তারা রাষ্ট্রের ক্ষমতার ভাগ চায় না, তারা জুলাই সনদ বোঝে না, তারা ওই উচ্চ কক্ষ কি নিম্ন কক্ষ কি জানে না, কোনো শর্ত নিয়ে মিছিলে কিন্তু যায়নি। তারপরে যে স্যাক্রিফাইসটা দেশের জন্য করতে হলো, সে আত্মত্যাগের দিকে না তাকিয়ে একবারে ওই দিনটি বেছে নিতে হবে কেন অডিও ক্যাসেট বাজানোর? এটা কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ, আওয়ামী লীগরাও কিন্তু আহত হয়েছে এবং এই জিনিসটাতে মর্মাহত হয়েছে। যে মারা গেছে এটা তো সত্যি, গুলি চলেছে এটা তো সত্যি, হাসপাতালে অ্যাটাক করেছে এটা তো সত্যি, তাহলে ওই দিনটাতে কেন? এটাতে আওয়ামী লীগ যারা সত্যিকার অর্থে রাজনীতির চর্চা করে তারাও কিন্তু লজ্জা পেয়েছে। তো এখন লজ্জাহীনতারও তো একটা লিমিট থাকতে হবে এবং একটা জায়গায় থাকতে হবে। এখন দেখেন কি দুর্ভাগ্যের ব্যাপার, যে সফরটাও প্রয়োজন, আবার উভয় রাষ্ট্রের ইন্টারনাল সরকার প্রধানের ব্যস্ততাও কিন্তু ব্যাপক, মানে হতেও পারে নাও পারে এরকম একটা পরিস্থিতি। এখানে রাষ্ট্রপতি নির্বাচন, বাংলাদেশে আরো কিছু, ওখানে আবার নরেন্দ্র মোদী সাহেবের প্রোগ্রাম, এটা সেটা করে তবুও যদি সফর যদি হয়, সফরে কি বাংলাদেশের পানি বন্টনের সমস্যা আমি এখানে কোনো সমস্যার সমাধান হবে বলে আমি আপাতত আশা করছি না। 50 বছরের ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ভিত্তিতে, তবে আমি প্রত্যাশা করি এটা, যে ভারতে যে দাদাগিরিটা সার্কভুক্ত দেশগুলোতে করেছে, এই দাদাগিরির পরিণতিটা, জনপ্রিয়তা তো দূরের কথা, জনপ্রিয়তার কত নিম্নে ব্যারোমিটারে নেমে গেছে, এইটা যদি পর্যালোচনা করে আত্মশুদ্ধি হয়ে সত্যিকার অর্থে 18 কোটি মানুষের বন্ধু হতে চায় ভারত, তাহলে ভারতের ওই স্বার্থপরতা একচেটিয়া এবং নামে মাত্র চুক্তি আর বাস্তবতাতে কিছু নাই, এইরকম যাতে আর না হয়।